আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এখন অনেকে বলছে যে চুপ্পু যাওয়ার পর এখন ওয়াকারকে তারা বিদায় করে দিবে। আপনার কাছে কি কোনো খবর আছে এই ব্যাপারে? কোনো আভাস বা কিছু? আমি মনে করি এটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। হবে কিনা জানি না, কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। চুপ্পু যাওয়ার পরে তাকে সরাবে, তারপরে বলবে যে কি মানে ফ্যাসিস্টের দোষর সব বিদায় করে দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হয়তো তখন ওই ওই খুনি ওয়াকার, এই মব ভায়োলেন্সের জনক ওয়াকার, জুলাই সন্ত্রাসের জনক ওয়াকার, তার পক্ষেও হয়তো আমাদের কিছু বন্ধু বান্ধব, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মুক্তিযুদ্ধের পক্ষের লোক তার পক্ষে কোরাস গাওয়া শুরু করবে। এটাও ঘটতে পারে। সমস্যা এই জায়গায়। সমস্যা কিন্তু ২ জায়গায় দেখতে পারবেন। ওয়াকার নিজেই তো আত্মঘাতী জঙ্গি। ওয়াকার যদি হ্যাঁ, সেনাবাহিনী প্রধান না হতো, আপনার এই আমরা একটা ওই যে মেজর জিয়া একজন আছে না, খুব বিখ্যাত। হুম, 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 আপনার ওয়াকার যদি ওই যে বঙ্গবন্ধুর যে ফ্যামিলি বলে ওইখানে বিয়ে না করতো হুম। এবং তার যদি এই ক্যারিয়ারের উপরে ওঠার সুযোগ না থাকতো, আমি এবং আর্মিতে না ঢুকলেও সে জঙ্গি হয়ে যেত। আর আর্মিতে ঢুকার পরেও সে জঙ্গি হতো, কিন্তু তার যেহেতু একটা ইয়ে ছিল যে আওয়ামী লীগের লোকজনের সাথে খাতির আছে, সুতরাং তার সেনা প্রধান হওয়ার সুযোগ আছে। কিন্তু শেষ বয়সে এসে দেখেন বেইমানিটা করলো কিন্তু শেখ হাসিনার সাথে, এবং শেখ হাসিনার সাথে বেইমানি করার পর থেকে কিন্তু ওয়াকারকে কেউ চাকরের বেশি একটুখানি ভালো চোখে কেউ দেখে নাই কিন্তু, এবং সে ট্রিটমেন্টও তাকে দেয় নাই। সবাই এই জঙ্গিগুলা থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকার, এখন কিন্তু সে একটা মোটামুটি আপনার চাকর হয়ে আছে। এই চাকর কখন যাবে না যাবে সেটা আপনি ঠিক বলেছেন, যে আমরা হয়তো বুঝতে মানে এটা যেতে পারে, নাও যেতে পারে। কিন্তু ওয়াকারের বাকি জীবনটা কিন্তু অত্যন্ত লানতের মধ্যে কাটবে। নিঃসন্দেহে আপনি দেখেন ওই যে এর আগে যারা মইনুররা এখন কোথায়? কিন্তু মইনুরদের কেউ মইনিও চিনে? তো ওয়াকারের মতো অপরাধ করে নাই ভাই। মইনিও তো তো তারপরও জি। মানুষ তাদের ভুলে গিয়েছে। তারপরও মানুষ তাদেরকে তারা দেশে আসতে সাহস পায় না, প্রকাশ্যে করতে। মইনু তারাই যদি না পারে তাহলে এত আকাম-কুকাম, সন্ত্রাস, মব ভায়োলেন্স এই দেশের মুক্তিযুদ্ধের স্মারক ভেঙেছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে। এই দেশের ভাষা মা আপনার যত মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন সব ধ্বংস করেছে সে। তো বাংলাদেশের জনগণ তাকে ছাড়বে, এই দেশের অর্থনীতি ধ্বংস করেছে। হাজার, হাজার লোক মেরে ফেলেছে। তো এক্ষেত্রে জনগণ ছাড়বে? আপনি ঠিকই বলেছেন, হবিগঞ্জে মাইর খাইতেছে, এটা ঠিক। ইত্তেফাকে একটা নিউজ এসেছে, সার্ভিস মলম বলতেছে, আমার ভাইকে মারতেছে, বাঁচান, বাঁচান, হবিগঞ্জে সে সার্জিস মলমের আকুতি। ইত্তেফাকে এরকম একটা নিউজ এসেছে। এটা সত্য। মানে আপনি দৌড়াদৌড়ি নাকি দেখেন খাইতেছে। এই জঙ্গিগুলা ফরিদ ভাই, এই যে ওরা যে গোপালগঞ্জে গেল গত বছর, জি। এবং সেখানে আপনার ওয়াকার যে খুন করলো, এই খুনটা কিন্তু ওয়াকার আর জঙ্গিগুলো একসাথে করেছে, এইটাই কিন্তু আমরা দেখব ভবিষ্যতে। এই এই আপনার ওই যখন ওয়াকার এদেরকে বাঁচাচ্ছিল, নৌবাহিনীর কি কি মানে সামরিক জানে ওরা পালাচ্ছিল, তো এরা কত নিষ্ঠুর। এখন মার খেয়ে আবার রাস্তা ওরা ওরা ফেসবুকে পোস্ট দেয় যে আমাদেরকে মারছে। একটা জিনিস কি, এদের কিন্তু আপনার মানে ওরা আসলে এই ধরনের অপরাধ রাষ্ট্রের সাথে করে গেলে কিভাবে আপনার সময় মতো পালাতে হয় সেই সেন্সটাও কিন্তু ওদের নষ্ট হয়ে গেছে, আপনার সময় মতো টাকা পয়সা আপনার হাতে চলে আসাতে। আচ্ছা, একজন লিখছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর ডিগ্রি টিগ্রি কি আছে, আমরা তো জানতাম যে কিছু আছে। কিছুদিন আগে আবার পেপারে বের হয়েছে উনি নাকি শুধুই বিএ পাস, তবে উনি একজন বড় ব্যবসায়ী। এই ব্যবসা বাণিজ্যের ওইখানে ওনার অভিজ্ঞতা আছে, কিন্তু মন্ত্রী হিসাবে তো এখন পর্যন্ত উনি কোনো সাফল্য দেখিয়েছেন এটা আমার মনে হয় নাই। ফরিদ ভাই কি বলবেন? এখন ব্যবসায়ী হিসেবে ব্যক্তি জীবনে হয়তো সে সফল। কারণ সরকারি দলে ছিল, ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, বড়, বড় দলের। সেই হিসেবে হয়তো সুবিধা। ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে আমি গবেষণা করে দেখেছি। সবগুলোই রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া, এমনকি শিল্পপতিরাও হাতে গোনা ২-৪ জন ছাড়া সবগুলোই রাষ্ট্রের এবং জনগণের টাকা লুটপাট করে আর বাইপাস অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে ধনী। সুতরাং তার সনদ কি আছে জানি না। কিন্তু যেহেতু আলোচনা একটা গুজব উঠেছে, গুজবের গজব। তো যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। তো তিনি ব্যবসায়ী হিসেবেও যেটুকু সফলতা পেয়েছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, রাষ্ট্রের ছত্রছায়া। এর শুধু উনি না, বললামই তো, হাতে গোনা কয়েকজন ছাড়া বাংলাদেশের সকল ব্যবসায়ী রাষ্ট্রের সম্পদ চুরি করেছে। মানুষকে ঠকিয়েছে, রাষ্ট্রকে ঠকিয়েছে, ব্যাংককে ঠকিয়েছে, শ্রমিককে ঠকিয়েছে, শোষণ করছে, সেইভাবে ধনী হয়েছে। সুতরাং
ওই আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রীয় জীবনে তিনি কি করেছেন সেটাও আমরা দেখেছি, কিন্তু ব্যবসায়িক জীবনে তিনি সফলতা যেটুকু পেয়েছেন তার ব্যক্তিগত যোগ্যতায় বলে আমি মনে করি না। আমির খসরু মাহমুদকে আমি একটু হতভাগ্য মানুষ মনে করি। দেখেন, উনি প্রথমবার 2001-এ যখন ওনাকে মন্ত্রী বানানো হয়, বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু বেশি দিন মন্ত্রিত্বটা করতে পারলেন না। কিন্তু বিএনপির কিছু কিছু মন্ত্রী তখনও আমি যাদেরকে সামনাসামনি দেখেছি, তার মধ্যে আমির খসরু একজন। আমার কাছে মনে হয়েছে যে উনি একেবারে মানে নিপাট ভদ্রলোক, আপনার অত্যন্ত সুব্যবহার করেন মানুষের সাথে। কিন্তু উনি ওই যে তাইওয়ানকে তাদের অফিস খুলতে দিয়ে, বাণিজ্য অফিস নামে, যেটা আসলে পৃথিবীর অনেক দেশে আছে, সেটা খুলতে দিয়ে উনি চাকরি হারালেন। আবার এখন আসলেন উনি এমন একটা অর্থনীতির জোড়া লাগাতে, যেটার আসলে কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ বিএনপির যতগুলো মন্ত্রী আছে, 1 বছর পরে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হিসাবে যে আমির খসরু মাহমুদ আপনার পিকচারে আসবেন, এতেই মোটামুটি আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমার মনে বোঝা হচ্ছে যাচ্ছে। লোকটা আসলে হতভাগ্য। মানে ব্যবসা বাণিজ্য হয়তো ভালো, কিন্তু আপনার অন্য দিক থেকে উনি একটা দুর্ভাগা মানুষ। আচ্ছা ফরিদ ভাই, আরেকটা জিনিস আপনার থেকে আমি জানতে চাই, যেটা হলো, আপনি দেখেছেন যে ভারতে যে ককরোচ আন্দোলনটা হলো, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, কিন্তু জিনিসটা আন্দোলনটা মনে হলো যে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। যেইভাবে ওই যে আসিফ না কি যেন একটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক, যে আপনার ওই যে শরীফ শরীফার গল্প নিয়ে মানে জি, জি, জি। কিয়ামত করে আসিফ ফেলেছিল মাহতাব বাংলাদেশে। নাকি ফাহাতাব, আসিফ মাহতাব নাকি ফাহাতাব, মাহাতাব, চেহারায় বোঝা মাহাতাব যায় প্রাইভেট জঙ্গি জঙ্গি ভাব। সে লাইভ করছিল, অনেকে লাইভ করছিল। তো এরা অনেক মানে এদের কি ইয়ে হয়ে গেছে, অনেক সাহস যে মানে বাংলাদেশে সাফল্য পাওয়ার পর থেকে এখন সারা বিশ্ব দখলের স্বপ্ন দেখছে নাকি, কি মনে হয় আপনার? আসলে ওই বেগানা স্বাধী মেয়ে আব্দুল্লাহ দিওয়ানা। ভারতে কি হয়েছে, তানে তারা লাভালাভি, কিন্তু পাকিস্তানের যে বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, কাশ্মীরে যে আজকে 20 জন মেরে ফেলেছে, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি করতে দেখবেন না। ভারতে কি হলে এটা না, তারা ভারতের ধ্বংস কামনা করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সর্বদা ভারতের ধ্বংস কামনা করে। আর যারা বিএনপি করে, জামাত করে, বা এই ঘরনার পেয়ারা পাখি, তারা তো 100% সারাদিন এরা স্বপ্ন দেখে কখন ভারত ধ্বংস হবে, কখন ইসরায়েল ধ্বংস হবে, এই স্বপ্নে তারা বিভোর। এটা এই দেশের মাদ্রাসাই পড়ুক আর ইউনিভার্সিটিতেই পড়ুক, তাদের সমান দেখবেন যে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সারাদিন স্বপ্ন দেখতেছে ভারত কখন ভাঙবে। কিন্তু এই ভারত ছাড়া যারা চলতে পারবে না, এইটা তাদের মাথায় নেই। এটা আপনি বুঝাইতেই পারবেন না, সম্ভবই না। কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ, তারা মনে করতে নিজেদের যে কি মনে করে, অথচ এদের কিন্তু ভারতে 5 পয়সা দাম দিবে না। ওই যে কলকাতার একজন সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি কে জন্য দেখলাম, একজন এমএলএ বলল যে পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতন হয়, কয়টা আমরা বাংলাদেশ থেকে জানি, আমরা কলকাতা থেকে জানি না। বলছে আপনারা এগুলো বলবেন না, বললে আমরা আরো বিপদে পড়ি। এই ধরনের ভিডিও আমরা দেখেছি। এই তো কিছুদিন আগে, মাসখানেক আগে এরকম ভিডিও আমরা দেখেছি। তো আমাদের বাংলাদেশের মানুষ সারাদিন স্বপ্ন দেখে এইভাবে, কারণ এরাদের এদের মনে যে বেদনা, 47-এর চেতনা, 71-এ পাকিস্তান ভাঙার বেদনা, এগুলো তারা বলতে পারে না। তাই ওই দুধের স্বাদ ঘোলে মিটাইতে চায়। ধরে নেন নরেন্দ্র মোদী সরকার পতন ঘটলো, আসবে কে? নিশ্চয়ই কংগ্রেস সরকার। তো কংগ্রেস সরকার আইলে যে শেখ হাসিনারই ভালো হবে, আওয়ামী লীগের ভালো হবে, আমার তো মুক্তিযুদ্ধের মনে পক্ষের হয় মানুষ বেটার ভালো হবে হবে। শেখ হাসিনার জন্য। হ্যাঁ, বেটার হবে মানে কিনা জানি না, কিন্তু আমি মনে করি যে অনেকেই মনে করে বেটার হবে। অনেকেই মনে করে বেটার হবে। কিন্তু না, তারপরে ওনাদের দেখবেন আপনার যেই ধরনের পারিবারিক হৃদ্যতা, ওটা তো একেবারে ব্যক্তিগত সম্পর্ক। নরেন্দ্র মোদী সাহেবের সাথে শেখ হাসিনার সম্পর্কটা হলো রাজনৈতিক। আর কংগ্রেসের যারা প্রধান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমরা তো দেখেছি ওনাদের হৃদ্যতাটা কতটা আন্তরিক। অবশ্যই, অবশ্যই। সুতরাং আর ভারত তো আপনার তাদের যে ফরেন পলিসি, সেটা তো আপনার কোনো কোন দল ক্ষমতা, এটার উপর খুব একটা না, নির্ভর করে না। ওদের ফরেন পলিসি আলাদা। এরা যারা এটা মনে করতেছে, ওই যে মনে আছে তো বিজেপি যখন 14 সালে ক্ষমতায় আসলো, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির পল্টন ময়দানে পল্টনে মিষ্টি বিতরণ করেছিল। আপনার তো মনে থাকার কথা যে তারা খুব খুশি হয়ে গেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে। তখন তারা কংগ্রেসকে ফেলে দেওয়ার জন্য দোয়া করেছিল। বিজেপি ক্ষমতায় এসেছে, মিষ্টি বিতরণ করেছে। তারপরে তারা বুঝেছে যে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। তেমনি যদি আবার এখানে কংগ্রেস সরকার আসে, এরা জানে না যে কি পরিণতি হবে। এরা জানে না। তখন আরো আওয়ামী লীগের জন্য আরো ভালো হবে কিনা জানি না। তো খারাপ তো আর হবে না। এর চেয়ে তো আর খারাপ হবে না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যখন জননেত্রী শেখ হাসিনাকে সেখানে অতিথি হিসেবে গ্রহণ করেন, সর্বদলীয় সম্মতি নিয়েছেন। হুম। এই 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 বাংলাদেশের বাঙ্গু, এদের কি ধারণা আছে যে ভারতের পররাষ্ট্র নীতি কি? শেখ হাসিনাকে কি বাংলাদেশে ভারত পাঠায় দিবে? এত সস্তা? দাদা
বাংলাদেশে তো এখন এই আমেরিকার অনেক কূটনীতিক আছে, টার্কিশ কূটনীতিকে ভরা। আমাদের দেশে এখন কিলবিল করছে এই ককরোচের মতো। আপনার কাছে কি মনে হয় যে আজকে আগামীকাল এই ২-৩ দিনের মধ্যে কি, কি পেতে পারি বা কি কোনো খবর আছে কিনা? কারণ বাংলাদেশী সাংবাদিকরা বলে না। আপনারা যখন লিক করেন তখন যেয়ে বলে। না, সে তো বাংলাদেশের সাংবাদিকদের অনেক রকম নিয়ন্ত্রণ আছে। তাদের চাকরি রক্ষা করাটা বড় ব্যাপার। ফলে অনেক কিছু জানলেও তাদের পক্ষে বলা সম্ভব হয় না। সার্জেই গোর তিনি ভারতের রাষ্ট্রদূত, তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত এবং এমন একটা সময়ে যাচ্ছেন যখন বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হবেন। একই সঙ্গে সেখানে মানে আপনি হয়তো তোমরা তো জানোই হয়তো যে সার্জেই গোর মানে প্রথম সাক্ষাৎ করেন দিল্লিতে ভারতে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার দীর্ঘ কথা হয়। আমি জানি না ঢাকাতে তার সঙ্গে দেখা হবে কিনা, এটা আমি এখনো জানি না। কিন্তু আজকেই দেখলাম যে দীনেশ ত্রিবেদী আজকে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি নিযুক্ত হওয়ার পর এটা প্রথম বৈঠক, এবং সেই বৈঠকে তিনি বলেছেন যে ভারত আশা করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন এবং তাই অপেক্ষায় আছেন, এবং তখন দীর্ঘ আলোচনার মাধ্যমে বাকি যতগুলি সমস্যা আছে সেটা সমাধান হবে। এখন সার্জেই গৌর এই সময় গিয়ে তিনি কি ধরনের আলাপ আলোচনা করবেন, দুটি বিষয় ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সহমত আছে। সেই সহমত হলো বাংলাদেশে একটা মানে ইনক্লুসিভ অন্তর্মুখী রাজনীতি হওয়া উচিত। এটা মানে যখন আমেরিকার ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল তারা তখন বলতো না, কিন্তু রিপাবলিকানরা চায়। রিপাবলিকান চায় কারণ আগামী দিনে সেনেটের ভোট আছে। সেই ভোটের আগে তারা একটা মেসেজ দিতে চায় তাদের ভোটারদের যে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, এবং ভারতও চায় একই জিনিস। দুজনের সঙ্গে আরো এক সহমত আছে যে চীনের প্রভাব যাতে না বাড়ে বাংলাদেশে। বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন প্রকাশ্যেই বলেছিলেন প্রথমে তিনি দায়িত্ব নেওয়ার পর যে বাংলাদেশকে চীনের অক্ষ থেকে বেরিয়ে আসতে হবে। তারপরেও তারেক রহমান চীনে সফর করেছেন। এখন ফলে এই বিষয়টাকে গোটাটা সার্জেই গোর, যার সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগাযোগ, ফলে তিনি গোটা বিষয়টা তিনি বুঝতে চাইছেন, এবং শুনেছি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, আরো অনেকের সঙ্গেই বৈঠক করবেন রাজনৈতিক। এখন এই বৈঠকের নির্যাস নিয়ে আগাম অ্যাডভান্স কোনো অগ্রিম খবর এরকম কিছু নেই যে এইটা ঘটতে চলেছে সেটা বলতে পারবো, কারণ এই ধরনের বৈঠকগুলো থেকে যেটা হয় সেটা হচ্ছে কূটনৈতিক ভাষায় অনেক কথা হয়ে থাকে, তো সুনির্দিষ্ট কিছু হ্যাঁ বা এরকম কিছু ব্যাপার নয়। কিন্তু সেই কথাগুলো থেকে তারা তো নিশ্চয়ই সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন, প্রকাশ্যে বলবেন, আমেরিকান দূতাবাস থেকে জানানো হবে। আমি শুনেছি ওখানে আরো সুশীল সমাজ আরো অনেকের সঙ্গে মিলিত হবেন। ফলে সেইটা দেখার অপেক্ষায় আছি। মানে এই ব্যাপারে আগাম আমি কোনো ভবিষ্যৎবাণী করতে পারছি না যে কি হতে পারে। যেটা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে আমেরিকার স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, এটা তো প্রধান দিক, এবং সেই স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা চীন। তবে দাদা, আমার যেটা মানে এটা আমার সন্দেহ, আমি জানি না আপনার মত মিলবে কিনা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে পাকিস্তানের যে সেনা প্রধান আছে এখন আসিফ মনির, সে সেনা প্রধান হওয়ার আগে ওখানে যে লিস্ট গিয়েছিল তাতে ৯ জনের নাম ছিল। প্রথম যার লিস্টে ১ নম্বর ছিল ওনাকে করেনি, আসিফ মনির ৭ নম্বরে ছিল ওনাকে করেছে। পরে ওই মেজর বা ওই সামরিক কর্মকর্তা বলেছিলেন যে আমেরিকার অর্ডার ছাড়া আমার দেশের সামরিক কর্মকর্তারা একটা পাতাও নড়ে না। নাকি আমাদের সেনাবাহিনীর প্রধানেরও চাকরি যাচ্ছে, যে এর পরবর্তীতে কে আসবে সেটার ডিকটেশন দিতে আসছেন এই সার্জিও গোর এবং সিআইএ এর সাবেক প্রধান। না, এটা তো ঘটনা যে শেখ হাসিনা যেহেতু ঘোষণা করেছেন ডিসেম্বরে তিনি ফিরছেন বাংলাদেশে, এবং সর্বশেষ গতকাল তিনি এএপি তে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেটা ফ্রান্স থেকে প্রচারিত হয়েছে। ইন্টারভিউটা দেখলাম। সেই ইন্টারভিউতে তিনি কিন্তু একই কথাই বলেছেন যে তিনি ডিসেম্বরে যাচ্ছেন, কোনো অবস্থাতেই মানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করছেন না। দ্বিতীয়ত তাকে প্রশ্ন করা হয়েছিল যে
আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ তারা তো আপনার প্রত্যর্পণ চাইছে। তো উনি তার জবাবে বলেছেন প্রত্যর্পণ তো একটা দীর্ঘস্থায়ী ব্যাপার, দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু তা তো দরকার হচ্ছে না, কারণ আমি তো নিজেই যাচ্ছি। তবে তখন তার বর্তমান বাংলাদেশ সরকার তারা সিদ্ধান্ত নিন তারা কি করবেন আমাকে নিয়ে, যাই ঘটুক আমি যাচ্ছি। আমাকে যদি গ্রেপ্তার করে তাহলেও যাচ্ছি, যদি হত্যা করে তাহলেও যাচ্ছি। ফলে তিনি তো নিজেই বলেছেন এপি কে দেওয়া ইন্টারভিউতে। এবং দাদা এই যে, জি বলেন দাদা। তো ফলে তার ঘনিষ্ঠ বলে যেটা তার একটা মানে ঝাড়াই বাছাই শুরু করেছেন তারেক রহমান সরকার। তার প্রথম, আমি যেটা আগেও বলেছিলাম, আগেও ঘোষণা করেছিলাম যে খুব শিগগিরই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হবে, এবং তিনি পদত্যাগ করেছেন। সেটা বাংলাদেশের সাংবাদিকদের জানার আগেই আমি বলেছিলাম। দ্বিতীয়ত, আমি এও বলেছিলাম যে সেনা প্রধানেরও পরিবর্তন ঘটতে পারে, যেটা এখনো ঘটেনি কিন্তু হয়তো ঘটতে পারে। তৃতীয়ত বলেছিলাম যে মোদী সরকার তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছেন ব্রিক্স সম্মেলন সব উপলক্ষে, যেটা আজকে প্রশ্নও হয়েছে এবং তার উত্তরও তিনি দিয়েছেন যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার নিজের ধারণা তিনি যাবেন, তিনি আসবেন। সেই সময় অনেক কিছু ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়, কিন্তু কোনো আলোচনা তো আওয়ামী লীগ ছাড়া হতে পারে না। আওয়ামী লীগের প্রসঙ্গ নিশ্চয়ই আলোচিত হবে। ফলে একটা রোড ম্যাপ তৈরি হতে পারে, সেটা সফল হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটা আলাপ আলোচনা তো নিশ্চিত হবে। আর তো দাদা আমরা রাশেদ, এখন যতটুকু শুনতে পাচ্ছি যে শেখ হুম, হাসিনার বিষয়ে বা আওয়ামী লীগ বিষয়ে ভারত এবং আমেরিকা এক জায়গায় বা এক নীতিতে আছে, এই কথাটা কি সত্য কিনা? না, আমি তো শুরুতে গোড়াতেই বলেছি যে ইনক্লুসিভ পলিটিক্স এ বিশ্বাস করেন বর্তমানের আমেরিকার প্রশাসকরা এবং ভারতও। ফলে এই বিষয়ে তো দুজন একমত তো আছেন যে ইনক্লুসিভ বলতে কি বোঝায়, যে কোনো রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ করা না হয়। তো সেইটাই আর কি। সে ব্যাপারে তো সেটা এখন নির্ভর করছে সার্জেই গোড সেটা বললে, তারপরে বিএনপি সরকার তার প্রতিক্রিয়া কি জানে। এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত যে বিএনপি এবং জামায়াতের যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কতটা গণতান্ত্রিক সিদ্ধান্ত সেটা বিশ্বের একটি বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধি তিনি কিভাবে বলেন বা দেখেন, সেটা দেখার অপেক্ষায় আমরাও আছি। তারেক রহমানকে তো ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়েছে, ওনাকে আসতে, হ্যাঁ, কিন্তু উনি এখন পর্যন্ত দেন নাই। এটা কি কোনো টাইম লিমিট আছে যে এতদিনের ভিতরে বলতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে, নাকি না, শেষ মুহূর্তে যাইতে চাইলেও হবে? আমার মনে হয় তিনি আসবেন, তিনি আসবেন। এবং তিনি আসার কোনো সিদ্ধান্ত নেননি বলে যেসব খবর বেরোচ্ছে সেগুলো কাউকে কাউকে সন্তুষ্ট করার জন্য বেরোচ্ছে, কিন্তু তিনি আসবেন। এবং ঘটনাটা হচ্ছে যে ব্রিক্সে আসবেন এই কারণে যে তিনি বিমস্টেকের সভাপতি হিসেবে আসবেন। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সেই আমন্ত্রণে বলাও হয়েছে নরেন্দ্র মোদী তার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এবং এটা একটা সময়সীমা তো অবশ্যই থাকে কিন্তু রাষ্ট্রপ্রধান তারা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন। কারণ তার আগে দেখতে হয় যে তিনি যদি ভারতে আসেন তাহলে ভারতে তার একটা প্রস্তুতি থাকা দরকার, কি কি বিষয়ে আলাপ আলোচনা করবেন। এই প্রসঙ্গে বলে রাখি ব্রিক্স এর কিন্তু মিডিয়ার জন্য অ্যাক্রিডিটেশন শুরু হয়ে গেছে, এবং ৩১শে আগস্ট হচ্ছে শেষ তারিখ। যারা মিডিয়ার থেকে আসতে চান বা কভার করতে চান তাদের বলা হয়েছে আগামী ৩১শে আগস্টের মধ্যে তারা তাদের আবেদন পত্র পাঠাতে হবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। আম, আর এটা তো জানেন যে সম্মেলনটা ১১-১২ সেপ্টেম্বর, দুদিনের। জি। আচ্ছা দাদা, এই সম্মেলনে উনি যদি যান, সাইড লাইনে যখন বা সরাসরি যখন নরেন্দ্র মোদীজির সাথে কথা হবেন, আপনার কি মনে হয় না তখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিষয়ে কথা হবে, নাকি এগুলোকে না, বাদ দিয়ে কথা আমি হবে? তো বলছি এগুলো বাদ দিয়ে তো কথা হওয়ার কিছু নেই। সেই কথাগুলো প্রকাশ্যে বলা হবে না, কিন্তু কথা তো হতেই হবে। কারণ যেহেতু শেখ হাসিনা বলেছেন ফিরবেন, এবং সেখানে যাতে তিনি নিরাপদে ফিরতে পারেন সে বিষয়ে তো ভারত চাইবে সেটা তারেক রহমান সরকারকে বলার। তারপরে সেটা তারেক রহমান সরকারের সিদ্ধান্ত, তারা কিভাবে সিদ্ধান্ত নেবেন, কিন্তু দাদা আলোচনা হবে। আজকের আলোচনা শুধু পত্রিকাটা, এদের নয়, জি, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যখন শি জিনপিং ভ্লাদিমির পুটিনেরও সাক্ষাৎ হবে, এই দুটি রাষ্ট্রেরও
মানে বাংলাদেশে তাদের স্বার্থ জড়িত। ফলে ভারত চাইবে যে এদের মাধ্যমেও একটা মত প্রকাশ করানো, যে তারা কি বলেন এই বিষয়টা, এটা দেখার বিষয় আছে। দাদা আজকে বাংলাদেশের পত্রিকাতে একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে আপনার এই রাশিয়া বাংলাদেশের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্যের পেমেন্ট চাচ্ছে ইন্ডিয়ান রুপিতে। এটার কারণটা কি হঠাৎ করে? এটার কারণ হচ্ছে বাংলাদেশের যেহেতু মানে মুদ্রা মানে স্থিতিশীল নয়, ভারতে যাই হোক মোটামুটি একটা স্থিতিশীল আছে, সেই কারণেই সেটাতে হলে ভারতীয়, আর তাছাড়া ভারতের সঙ্গে রাশিয়ারও যে বিনিময় হয়ে থাকে বাণিজ্যিক, সেক্ষেত্রে রুপি রুবলে হয়ে থাকে, তাতে অনেক কিছু হিসাব নিকাশ করতে সুবিধা আর কি। আমার মনে হয় বাণিজ্যিক সুবিধার স্বার্থে সেটা বলা হয়েছে। এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক না, এমনকি এখনো পর্যন্ত ভারত সরকারও কিন্তু কিছু মতামত জানায়নি প্রকাশ্যে। এটা আমরা পরে জানতে চেষ্টা করব এবং তখন জানবো যে এটা ভারত এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য সেটা তারা ভারতীয় রুপিতে নেবেন কিনা, নিয়ে তাদের আবার পাঠাতে হবে রাশিয়াকে। সুতরাং এই মানে আর্থিক বিষয়ের লেনদেনটা সম্পর্কে স্পষ্টত এখনো কোনো ঘোষণা নেই, কিন্তু রাশিয়া চেয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। তারা জানতে পেরেছেন যে এরকম একটা রাশিয়া দাবি করেছে, কিন্তু সেটা কি হবে সেটা এখনো ঠিক হয়নি। দাদা সার্জিও গোর আসছেন বাংলাদেশে, উনি আসবেন বা আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশ আছে, এটার সাথে আপনার সিআইএ এর সাবেক প্রধান সহ আরো এত ডিপ্লোমেটের কারণটা কি? সাবেক প্রধান তো আর কোনো ডিপ্লোমেট না বা কিছু না। না, বাংলাদেশে তো এরকম অনেক সময়তেই এরা ঘোরাফেরা করেন এবং আসেন, খুব রহস্যজনক ভাবে কারো কারো আবার মৃত্যুও হয়ে যায় হোটেলে। জি এটা জানি না কি ব্যাপার, আশা করি ইনি সুস্থ সবল থাকবেন এবং তিনি নিশ্চয়ই এ সময় এসছেন কোনো একটা কার্যকারণ থাকতে পারে, যোগসূত্র, যে কারণ সিআইএ এর তরফ থেকে তো অনেক বেশি তারা গোপন সংবাদ দিতে পারে। একটা জিনিস তো ঘটনা না যে বাংলাদেশের মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এখন পশ্চিমা গণমাধ্যম মানে সাক্ষাৎকার নিতে উদ্গ্রীব। ফলে তারা তাদের, আগে তো তারা নিতেন না, এখন নিচ্ছেন, মানে তাদের আগ্রহ বেড়েছে অনেক বেশি। মানে সমস্ত বিষয়টা পর্যালোচনার জন্য হয়তো গোয়েন্দা সূত্র তাদেরকে সাহায্য করতে পারেন আলাপ আলোচনা, এটাই বলতে পারি, এর বেশি তো জানি না কিছু। না দাদা, ওই যে বাংলাদেশে যারা বিদেশিরা মারা যায় এটা আসলে আপনি যদিও না বুঝেন, আমি বুঝি কি জানেন, ওই যে আমরা যেমন 2-4-5 বছর পর দেশে যাই না, তখন ওখানকার পানি ওখানকার খাওয়ার খেলে আমাদেরই ডায়রিয়া হয়ে যায়, হসপিটালাইজড হইতে হয়। হয়তো ওনারা বেশি খেয়ে ফেলেন যার কারণে হয়তো মারাও যেতে পারেন। এটা আমরা পরিবার নিয়ে গেলে আমরা বুঝি যে আমি ফ্রেশ জানি ফুড না এখানে খেয়ে বাংলাদেশে পাঁচ তারা হোটেলের খাবার এত খারাপ বাংলাদেশে, এটা তো জানা ছিল না। দাদা আমার এখনকার যে প্রশ্নটা একটু লম্বা হবে, তবে আপনি যদি একটু ধৈর্য ধরে শুনেন তাহলে হয়তো হুম, জবাবটা দিতে পারবেন। হুম, আজকে 1 সপ্তাহ ধরে জামাতের এমপি নেতাদের বিভিন্ন নারী ঘটিত কেলেঙ্কারি সয়লাব ফেসবুক এবং বাংলাদেশে। এর ভিতরে ন্যাশনাল কমেডি পার্টি যেটা আছে এনসিপি, তারা গতকালকে সিলেটে পাবলিক মাইট দিয়েছে, আজকে চট্টগ্রামে মাইট দিয়েছে, আজকে আবার তারা মিছিল করতে গিয়ে সিলেটে পুলিশের ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে। এর ভিতরে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে কোনো মামলা না থাকার পরও গ্রেফতার করা হয়েছে। সব বিষয়টা নিয়ে আপনি কি বুঝছেন, যে এটা কি কোনো আবার কোনো ককরোচ পার্টির মতো কোনো আন্দোলনের কোনো ইয়ে কি না? দাদা শোনা যাচ্ছে না, দাদা শোনা যাচ্ছে না। না, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তো আমার বাইরে থেকে মন্তব্য করাটা অনুচিত, আমরা তো ব্যাপারটা দূর থেকে দেখি, সুতরাং ওখানে এক্স্যাক্টলি কি ঘটছে সেটা তো সবটা জানি না। কিন্তু এটা দেখে বুঝতে পারি যে বর্তমান যে সরকার, তাদের সঙ্গে জামায়াতে ইসলামী যে সম্পর্ক, এই সম্পর্কটা আপাতভাবে মনে হয় তাদের নানা কারণে, নানা স্বার্থজনিত কারণে একটা সংঘাত আছে, সংঘাত হচ্ছে না যে তা না। সে কারণেই বলছিলাম যে যদি আওয়ামী লীগকে ওখানে স্থান দেওয়া যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএনপি সরকারের পক্ষে সুবিধা হতো, জামায়াতে বাড়বাড়ন্ত রোখা যেত।
কিন্তু এই দুটি দল আবার একটা বিষয়ে একমত যে আওয়ামী লীগকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা একটা বিচিত্র পরিস্থিতি হয়েছে। তবে যে পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি যেটা গ্রাউন্ড রিয়েলিটি, তাতে বাংলাদেশ আবার একটা বিস্ফোরক আন্দোলনের মুখে যেতে পারে, এটা তো অবশ্যই বলা যেতে পারে। দাদা, এই যে আপনি বললেন যে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এপিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, এটা কিন্তু আপনার এর আগেও বলেছিলেন, আমার লাইভে বলেছিলেন যে আরো অনেকগুলো তো আসছে। সর্বশেষ যখন ইয়েতে রয়টার্স এর পরে আপনার হচ্ছে অনেকগুলো আসছে আস্তে আস্তে। তো উনি তো বারবার বলছেন যে উনি জীবনের মায়া করেন না, উনি আসবেন, দেশে যা হবে হবে, এটা দেখা যাবে, এবং আপনিও শিওর করছেন যে উনি আসবেন। আপনার কি মনে হয় যে উনি আসলে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থান বা পরিস্থিতি, সক্ষমতা আছে ২০, ২৫, ৩০ লাখ লোক নিজের কর্মী নিয়ে যাওয়ার এই নেতাদের? আমি তো জেনারেল পাবলিকের কথা বলছি না। 2024 সালের পরিস্থিতি এখন আর নেই। এখন মানুষ চাইছেন, তারা মনে করছেন, অনেকেই বলছেন, আমাদের কাছে নিয়মিত টেলিফোন আসছে যে আগেই তো ভালো ছিলাম। আগে যে ভালো হওয়ার জন্য যেটা অপেক্ষা করছিলাম সেটা কোথায় হলো? হলো তো না কিছু। ফলে আমার মনে হয় এখন কিন্তু আমি নিজে যা প্রতিদিন ফোন পাই এবং তাতে আমি বুঝতে পারি যে প্রত্যেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং তারাও জীবনের মায়া তুচ্ছ করে এখানে হাজির হবেন। এবং সেখানে আশা করা যায় যে ৪ঠা আগস্ট ২০২৪ সালে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে প্রচুর মানুষ জমায়েত হলে তারা গুলি করবেন না। তো সেই দিন হলে, যেদিন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, ৬ বা ৭ ডিসেম্বর বলে আমি শুনছি। তো ৬ বা ৭ ডিসেম্বরে সেদিনও লাখো লাখো লোক হাজির হয়। তখন কি সেনাবাহিনী সিদ্ধান্ত নেবেন যে আমরা গুলি চালাবো না? এবং সেটা তো তারেক বর্তমান সেনাপ্রধান হয়তো করলেও করতে পারেন, সে কারণেই তার পরিবর্তনের কথা হচ্ছে। কিন্তু যদি সেই সিদ্ধান্ত তারা না নেন, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে গোটা দুনিয়ার কাছে, আন্তর্জাতিক দুনিয়ার কাছে, যে সেনাবাহিনী একটু নিরপেক্ষ ভূমিকা পালন করেননি ২০২৪ সালে। সুতরাং তারা নিরীহ মানুষের প্রাণ যাবে না বলে গুলি চালাননি, কিন্তু প্রকারান্তরে সরকার পরিবর্তনে পরোক্ষে সাহায্য করেছেন। তাহলে এখন কি করবেন? এখন কি করবেন না? ফলে এটা তারা একটা কঠিন পরীক্ষার মুখে পড়বেন। কিন্তু আমার মনে হয় পারবেন না। আমার মনে হয় পারবেন না। মানুষকে আটকাতে পারবেন না এবারে। তো শেখ হাসিনার ফেরার, এই যে ফিরতে চাচ্ছেন, আপনার কি মনে হয় যে বিদেশি প্রেসার আছে সরকারের উপরে যে ওনাকে ফিরতে দিতে হবে বা তেমন কিছু? না, এটা ভারতের এখনো বাইরে। মানে মানে ভারতের থেকে আছেই। এখন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা তো আগামীকাল মধ্যে পরিষ্কার হবে। আর বাকি অনেকে ইউরোপিয়ান পার্লামেন্টে অনেকেই তো বলছেন, তারাও বলছেন যে এটা ইনক্লুসিভ পলিটিক্স এর কথা। এবং তার যে বিচার হয়েছিল, বিচারটা সম্পর্কে প্রশ্ন উঠে গেছে অনেক কিছু। আপনি হয়তো দেখেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা সংস্থা ইতিমধ্যে একটি রিপোর্ট পাবলিশ করেছে, যে ওই আইসিটির রিপোর্টের অনেক সমালোচনা করে। এবং আইসিটির ওই রিপোর্টটার, আমি যেন প্রত্যেককে বলছি, সব প্রোগ্রামে বলছি, এখানেও বলছি, যে আপনারা ১১৫ পাতার যে ভলকার টুর্কের রিপোর্ট, তার ৮০ নম্বর পাতাটা পড়বেন, ৭০ থেকে ৮০। সেখানে পরিষ্কার লেখা আছে, যদি এই তদন্তের কারণে যদি কারোর ফাঁসি হয়, তাহলে জাতিসংঘ তার পক্ষে থাকবে না। ফলে তারা তো ওইটার ভিত্তিতেই শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন এবং আরো কয়েকজনকে। তো সেটা তো জাতিসংঘ থাকবে না, এটা জাতিসংঘ তো লিখে রেখেছে, ভলকার টুর্কের রিপোর্টেই লেখা আছে। ফলে এই কথাটা তো বাংলাদেশে কখনো প্রচারিত হয় না, বলা হয় না। তো আমি এই সেই যে জন্য এটা আপনি প্রত্যেককে বললেন, আমিও অনুরোধ জানি করি। না কাহিনীটা। আর এটাই তো হচ্ছে কথা না। আমরা বিদেশি হয়ে, ভারতীয় হয়ে সমস্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খরি প্রথম থেকে শেষ পড়ি। পড়াটা, রিপোর্টটা তো অ্যাভেলেবেল, আপনি গুগলে সার্চ করলেই রিপোর্টটা পাবেন। কোনো গোপন রিপোর্ট তো নয়। আর এই রিপোর্টটা ব্যবহার করা হয়েছে বিচারের জন্য, তাই না? জি। অথচ সেই বিচারের রায়টা আজ পর্যন্ত প্রকাশিত করা হয়। কেউ জানে না বাংলাদেশে যে রায়টা কিরকম। জাজমেন্ট তো সাধারণত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, তাই না? এই জাজমেন্টটা কি কেউ দেখেছে? সংক্ষিপ্ত ৩-৪ লাইন ছাড়া কোনো ডিটেল জাজমেন্ট তো নেই, কেউ দেখেনি এখন। এটাও তো অবিশ্বাস্য। আর আরো অবিশ্বাস্য যে সেই সময় যত পুলিশ কর্মী মারা গেলেন, তাদের ব্যাপারে তারা কে হত্যা করলো সেটা ১৯ সরকার ইনডেমনিটি
অর্ডিন্যান্স জারি করে তদন্ত বন্ধ করে দিলেন। যারা মারা গেল পুলিশের গুলিতে, কোন ধরনের গুলিতে মারা গেল সেটাও তারা বন্ধ হয়ে গেল, ফরেন্সিক তদন্ত করা যাবে না। অনেকে তো বলে যে স্নাইপার রাইফেলে গুলিতে মারা গেছে। স্নাইপার রাইফেল বাংলাদেশের সাধারণ পুলিশ ব্যবহার করে না, আনসার বাহিনীও ব্যবহার করে না, ব্যবহার করে কারা? সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে কারা? যারা সাবেক সেনা এবং অবসরপ্রাপ্ত সেনা, সেই সংগঠনটা বেশ শক্তিশালী। ফলে এই বিষয়টা তো তদন্ত সাপেক্ষ না, বা তদন্ত করতে গেলে পুরোটাই তদন্ত করতে হয়, সেটা তো কেউ করতে চাইছেন না। যার ফলেই তো এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এখন কিন্তু এই সত্যকে চাপা দিয়ে রাখা যায় না বেশি দিন, সত্য প্রকাশিত হবেই। তাই এটা বাংলাদেশের মানুষ ভালো করে বুঝছে না, মানুষ তো অল্পের মধ্যেই বুঝে গেছেন। না দাদা, আপনি বললেন যে ধরেন আমরা রিপোর্ট গুলো দেখি না, বা আমরা তো খবর পাই না, বা আমরা ইয়ে করি না। আসলে ব্যাপার হচ্ছে কি দাদা, যে আমাদের তো প্রচুর পাকিস্তান প্রীতি আছে, আর আপনারা তো আমাদের জন্য শত্রু রাষ্ট্র। তাই আপনারা তো সব খোঁজ করেন, আমরা এইসব ছোটখাটো বিষয় নিয়ে আসলে চিন্তাই করি না আর কি। আমরা যে জাতি, আপনার দেশের সরকার পতনের জন্য আমরা আমার দেশে মিছিল করি, কিন্তু আমার দেশে কি হয় সেটা আমরা খবর রাখি না, এটা নর্মাল দাদা। সেটা তো এখন ভারতের গণতন্ত্র সম্পর্কে কোনো ধারণা নেই বলে তাই আর কি বলতো। ভারতে এখন দাদা, সবসময় পার্লামেন্টের মধ্যে সরকার পতন হয় আর ভোটের মাধ্যমে পরিবর্তন হয়, কোনো অভ্যুত্থানে হয় না। না আমার দেশেই তো মিছিল হয়েছে, দেখছিলেন যে 70-80 জন না না, সে তো মেয়েরা, হতেই পারে, খুব স্বাভাবিক, খুব হ্যাঁ, স্বাভাবিক। যে লাঠিগুলো তারা অনেক হলো, মোদি এবার গদি ছাড়ো, মনে জানে ওখানে হ্যাঁ মিছিল হ্যাঁ করার সাথে মোদি শেষ। হ্যাঁ, না মোদিজি সে শেষ। তো, না সেটা তো অন্য প্রসঙ্গ সম্পূর্ণ, সেটা তারা করতেই পারে, সেটা কোনো কথা নয়। যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ব্যাপারে ভারতেও আন্দোলন হয়েছে, হয়নি তো তা নয়, হয়েছে। সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য কিছু নেই, তাদের স্বাধীনতা আছে, তারা করতেই পারে। কিন্তু তারা সেখানকার মানুষের যে সমস্যা সেটা নিয়ে আন্দোলন করার স্বাধীনতা নেই। না এই যে এখন আপনার গ্যাসের কারণে এই 4 থেকে 5 ঘন্টা গাড়ি লাইন ধরছে বাংলাদেশে। হুম। বাসা বাড়িতে গ্যাস নেই, মহিলারা রাতের 2টা থেকে 4টা গ্যাস থাকে, ওই সময় উঠে গ্যাস পাচ্ছে। এলএনজির অবস্থা খুবই খারাপ, কিন্তু এইটা নিয়ে কোনো কথা কেউ বলছে না। ওই শুধু অমুকের নারী ঘটিত ব্যাপার, ওই ন্যাশনাল কমেডি পার্টি ওরা যেতে পারছে না, এগুলো নিয়ে আছে, অন্য কোনো আওয়াজ নেই, চুপ। আচ্ছা দাদা, যদি তারেক জিয়া ভারতে না যায় তাহলে কি হইতে পারে বলে মনে না করেন? আমি, না আমি এরকম কোনো আমি অনুমান করবো না। আমি জানি তিনি আসছেন, কি মুশকিল? আমি তো জানি তিনি আসছেন, আমি না আসবেন না ধরা যাক, ধরবো কেন? না যাক, আপনি যখন কারণ বলছেন আজকে যে উনি, খলিলুর রহমান বলেছেন কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেবো আপনাদের। আচ্ছা, না কারণ হচ্ছে দীনেশ ত্রিবেদী আমাদের বাংলাদেশে আছে প্রায় দীর্ঘ 1 মাস। এর হুম। ভিতরে কোনো হাই প্রোফাইল কারোর সাথে দেখা হয়নি। আজকে খলিলুর রহমানের সাথে দেখা কারণ গেছে খলিলুর কালকে। রহমান তো বিদেশে ছিলেন, উনি এলেন মানে পররাষ্ট্রমন্ত্রী দিয়ে শুরু করলেন সাক্ষাৎ, এবার বাকি মন্ত্রীদের সঙ্গে হবে একে একে। আচ্ছা, আচ্ছা। দাদা আমার সর্বশেষ যেই প্রশ্নটা সেটা এক্সপিরিয়েন্স। হচ্ছে যে একদম লাস্ট কোয়েশ্চেন, আপনাকে এরপরে ছেড়ে হ্যাঁ। দিব। সেটা যে চায়না করিডোর চাইলেন, চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে করিডোরের কাজ চলমান। ডোনাল্ড আসছেন, গোর আসছেন বাংলাদেশে। যদি চায়নার এই করিডোর বাংলাদেশ না দেয় বা আমেরিকার সাথে যদি সমঝোতা না হয়, তাহলে আমাদের তিস্তা চুক্তি, ওই আপনার তারপরে আরো যে চুক্তিগুলো আছে যেখানে পয়সা দিবে বলেছে, কি হবে ওগুলো? চায়না কি দেবে এরকম? ওগুলো তো ওগুলো তো পরের কথা। আমেরিকার সঙ্গে চুক্তি না হলে, সমঝোতা না হলে সরকার টেকাই দিবি কার? না এই যে পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এগুলো কি করে দিবে কিনা চায়না? না না সে তো না সেটা তো ওরকম করে দেবে কি দেবে না এরকম বলতে, কিন্তু সেটা তো কতটা আমেরিকা চাইবে তার উপর নির্ভর করছে না, সেইগুলোই তো আমেরিকা তো সেগুলো আটকাতে যাচ্ছে যদি না হয়। তাহলে আমরা এই কাল পরশুর ভিতর কিছু জানতে পারবো তাহলে, বেশ কিছু। অবশ্যই অবশ্যই জানা উচিত। হুম, আমিও খবর রাখবো, রাখলে জানাবো। আমরা গত 2-3 দিন পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই একটা অন্য ধরনের গুঞ্জন, আলোচনা কিংবা নানান ধরনের কৌতূহল, জল্পনা কল্পনা বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেটি হচ্ছে সেনাপ্রধানের কি হবে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তল্পিতল্পা গুটাচ্ছেন, এবং সেটা তিনি কত সময় আর ক্ষমতায় আছেন, চেয়ারে আছেন, অনেক কিছু ডালপালা ছড়াচ্ছে।
এমনকি সেনাবাহিনীর যে তথ্য উইংটি আছে আইএসপিআর এর থেকেও আবার সতর্কবার্তাও দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে, যাতে কোনো রকম গুজব গুঞ্জন ছড়ানো না হয়। কিন্তু তাতে কোনো কিছুই থেমে নেই, বরং এই আলোচনাটি খুব জোরালো হচ্ছে, যে সেনাপ্রধানও তল্পিতল্পা গোটাচ্ছেন। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা বা কথা বিশ্লেষণ শোনার চেষ্টা করব, যিনি সেনাবাহিনীর ভেতরেরও নানান বিষয়ে বিভিন্ন সময় খোঁজ খবর রাখেন এবং কথা বলেন। এটি নিয়ে এর আগেও তিনি বলেছেন। কানাডা প্রবাসী অধ্যাপক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওমর সেলিম শের। আমি আপনাকে উম কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তৌফিক, আমাকে যোগ করার জন্য এই প্রোগ্রামে, এবং ধন্যবাদ দর্শক বৃন্দদেরকে। আপনার যে যারা দর্শকরা এখন দেখছেন বা পরে দেখবেন, তাদের সবাইকে জি, ধন্যবাদ জানিয়ে শুরু করি আজকে। সুন্দর জি। টপিক, আমি টপিকটা আপনার খুব কাছ সুন্দর। থেকে একটু, হ্যাঁ, আপনি যেহেতু খোঁজ খবর রাখেন এবং দেশের বাইরে থাকলেও কানাডা থেকেও আপনি প্রতিদিন প্রতিক্ষণ খোঁজ খবর রাখেন, স্পেশালি সেনাবাহিনীর ভিতরে, সশস্ত্র বাহিনীর ভিতরে অনেক কিছুই আপনার নখদর্পণে থাকে। আবার অনেকটা যে বাতাসে ঘুরছে, সেটা নিয়েও আপনার বিশ্লেষণ কি, যে কেন বাতাসে এই খবরটা এখন খুব জোরালো হচ্ছে, যে যখন তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানেরও শাহাবুদ্দিনের মতো দশা হয়ে যেতে পারে? আমার প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে কথা বলি। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো মে মাসেই তার আহ, অবসরে যাওয়ার কথা, বা তার চাকরি চলে যাওয়ার কথা তাকে বলা হয়েছিল তখন, কিন্তু পরবর্তীতে সে সময় নিয়েছিল। এবং এই এখন যে সে রিটায়ার মানে এখন যে তাকে স্টেপ ডাউন করানো হলো বা তাকে নামানো হলো, এই এখনো তাকে বলা যখন হয়েছিল, তখন সে নাকি টাইম চেয়েছিল ১ মাসের মতন বা ১.৫ মাসের মতন সময়, কিন্তু তাকে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে, যে আপনাকে শনিবারের মধ্যেই রিজাইন করতে হবে। এবং রেজিগনেশন লেটারটা পড়লেও বোঝা যায় যে কত উইক ভাবে চিঠিটা লেখা হয়েছে, এবং তার মধ্যে কতগুলা ভুল, বানান ভুল সহ, গ্রামাটিক ভুল সহ আছে। একই সময় যে গুঞ্জনটা শোনা যাচ্ছে, বা যে গুঞ্জনটা ওই সময় শোনা গেছে, এখনো শোনা যাচ্ছে, চুপ্পু সাহেবকে, প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে সহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও স্টেপ ডাউন করতে বলা হয়েছিল। কিন্তু ওয়াকারুজ্জামানেরটা একটু ব্যাক ফুটে গেছে এখন বর্তমানে, যেটা আমি খবর পেলাম। এর মধ্যে খালি ওয়াকারুজ্জামান না, ওয়াকারুজ্জামান সহ আরো বেশি বিশিষ্ট, বেশ, আমি নামগুলা বলতে পারবো না, কিন্তু বিশিষ্ট উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদেরকে স্টেপ ডাউন করানো হচ্ছে, বা তাদেরকে ফোর্সিবলি রিটায়ার করানো হচ্ছে। এছাড়াও আর্মির মধ্যে আরো কিছু পার্জিং চলছে, যেটা তারেক জিয়া কনসলিডেট করতে যাচ্ছে তার পাওয়ারটা। এবং শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপার অ্যানাউন্সমেন্টের পরে তারা একটু আরো বেশি ভাবে এটা চেষ্টা করতেছে তাদের কন্ট্রোলটা তাদের মধ্যে নিতে। যার জন্য এখন একটা দেখার বিষয় যে ওয়াকরুজ্জামান কি সত্যি সত্যি তাকে স্টেপ ডাউন করাবে, এবং তাদের পছন্দময়ী একজনকে তারা নিয়োগ দিবে। যাকে নিয়োগ দিবে, এটা এখন বিএনপি এবং অপোজিশন পার্টি জামাত দুজনের কাছেই গ্রহণযোগ্যতা হতে হবে। যদিও আমরা বলছি এই সরকারটা ইউনিসের এক্সটেনশন সরকার, কিন্তু এক্সটেনশন সরকার হওয়ার পরবর্তীতে যে যে ঘটনাগুলো হচ্ছে, তাতে এখন মনে হচ্ছে না এটা এক্সটেনশন। বিএনপি আস্তে আস্তে তার গ্রিপটা নিতে চেষ্টা করছে, এবং তারেক সেটা আস্তে আস্তে পাওয়ারটাকে কনসলিডেট করতে চেষ্টা করতেছে। একমাত্র করতে পারে যদি তার মনোনীত আর্মি চিফ থাকে, কারণ নেভাল চিফকে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরই পরিচিত একজনকে নেওয়া হয়েছে। এখন এই যে জামাত যে ফ্যাক্টরটা, কারণ আর্মির মধ্যে জামাতি ফ্যাক্টর একটা ভেরি স্ট্রং গ্রুপ আছে, যারা চায় তাদের নিজস্ব একজন সেনাপ্রধানকে করতে। এখন সেটা বুমেরাং হচ্ছে মাঝে মাঝেই, আবার অনেক সময় এখন পর্যন্ত রিভোল্ট হয়নি, কিন্তু আমি এটা রুল আউট করতে পারবো না ৭ই নভেম্বর আবার পুনরাবৃত্তি হতে পারে কিনা। এটা একটা সম্ভাবনা আছে, সিপাহি বিপ্লবের মতন যেটা করেছে। কিন্তু তখন তো জাসদ ছিল এজ এ পলিটিক্যাল পার্টি আউটসাইডে। কিন্তু এখন কারা এটা করবে বা কিভাবে করবে, যে জামাতরাই করাবে কিনা, এটা একটা ব্যাপার আছে। আর
তারেক জিয়ার মানে বিএনপি সরকারের উদ্দেশ্য একটাই, তাদের নিজস্ব যাতে ক্ষমতাটাকে 5 বছর ধরে রাখতে চায়, 5 বছরের আগে যাতে তারা না চলে যায়, ক্ষমতাটাকে ধরে রাখতে চায়, সেজন্যই তারা আর্মিটাকে কনসলিডেট করতেছে। এই যে আর্মিটা যদি কনসলিডেট করে, এয়ারফোর্স এবং নেভি অটোমেটিক্যালি চলে আসবে তাদের মধ্যে। এবং পুলিশ তো পুলিশকে তো তারা গণ্যই করতেছে না, কারণ পুলিশ তাদের নিজস্ব লোক আছে। কিন্তু এইখানে একটা জিনিস বুঝতে হবে দর্শকবৃন্দদেরকে এবং যারা শুনছেন তাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনী এখন পাকিস্তানি স্টাইলে যদি দেশ চালাতে চায়, যে সেনাবাহিনী বিহাইন্ড দ্য সিন থাকবে এবং একটা রাজনৈতিক দল সামনে থাকবে, ওই মডেলে যদি তারা চায়, তাহলে এই মডেলটাই যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, বা জাকার্তা মডেল যারা তারা বলতে ইমপ্লিমেন্ট করতে চায়, সেখানে তো আর্মির সাপোর্টটা লাগবেই তাদের। এবং আর্মির সাপোর্টটা এখন পর্যন্ত ওয়াকারুজ্জামান দিয়েছে, কিন্তু ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে পারতেছে না। কারণ আপনার যদি মনে থাকে, তফিক মনে করেন, ওয়াকারুজ্জামান কাকে প্রথমে নিয়ে এসেছিল টিভিতে? মামুনুল হক সহ জামাতের লোকজনকে। পরবর্তীতে বিএনপির লোককে দেখা গেছে। কারণ ইমিডিয়েটলি যেটা দেখা গেছে পাবলিকের পারসেপশন থেকে যদি আমি বলি, যেটা টিভিতে দেখা গেছে, প্রথমেতেই দেখা গেল জামাত এবং মামুনুল হককে। তার মানে কি? সে ইসলামিক পন্থী এতে। তো এইখানে আমি আমার এতদিনের যে রাজনৈতিক বিশ্লেষণের যে আমার একই মন, যে একই মনটা আমি প্রজ্ঞটা যেটা আমি ধারণ করেছি, তার থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াকুরুজ্জামানকে দেখা হচ্ছে ১ নম্বর হাসিনার আত্মীয় হিসেবে এবং তাদের কথায় ফ্যাসিস্টের দোসর হিসাবে। ২ নম্বর সে জামাতি হিসেবে তাকে বিএনপিরে চিহ্নিত করতেছে। কারণ জামাতের এবং এনসিপির যে সেকেন্ড পার্টি যেটা, তারা তো ছাত্রদল এবং যুবদলের দ্বারা নির্গৃহীত হচ্ছে। তাদেরকে রীতিমতো দৌড়ানি দেওয়া হচ্ছে। যেখানে যাচ্ছে সেখানেই তারা দৌড়ানি খাচ্ছে। আর ছাত্রলীগের কিছু করতে হচ্ছে না, যুবলীগেও কিছু করতে হচ্ছে না। আওয়ামী লীগের তো কথা বাদই দিল। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রেখেছে। তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। যুবলীগ তো নিষিদ্ধ হয়নি। তো এখন এরা কিছুই করতেছে না। কিন্তু যারা করতেছে বিএনপির অঙ্গ সংগঠনরা করতেছে। এবং বিএনপির অঙ্গ সংগঠনে দেখা যাচ্ছে, যেটা আমি সোজা একটু খারাপ শুনতে লাগে, আমি সাধারণত এরকম ভাষা ইউজ করি না। এই কুকুরে কামড়াকামড়ি করতেছে। ২ জনেই কামড়াকামড়ি করে নিজেরাই হয়তো মারা যাবে। যার জন্য এটা হচ্ছে। আর সেনাপ্রধানের যে ক্যান্টনমেন্টে যে গুঞ্জনটা আসতেছে, ক্যান্টনমেন্টের গুঞ্জনটা খুবই স্পষ্ট করে আসতেছে এখন। কারণ আইএসপি আর যেটা আপনি প্রথমেই ইন্ট্রোডাকশনে বললেন, আইএসপিআর থেকে কোনো প্রোটেস্ট করা হয়নি। খালি এটি বলা হয়েছে যাতে তাকে নিয়ে যেন গুঞ্জন না করা হয়। যে রিউমার গুলো ছড়াচ্ছে সেটাকে তারা ডিনাইও করতেছে না, আবার তারা অ্যাপ্রুভও করতেছে না। তার মানে এখানে বোঝা যায়, সোজা বাংলা ভাষায় যদি বলি, তাহলে মানে কিছু একটা ঘটনা ঘটছে ক্যান্টনমেন্ট গুলোতে। হুম। সাভারে তো আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে যেমন আস্তে আস্তে এই ওয়াকারুজ্জামানের যে ঘনিষ্ঠ লবিটা যেটা সেনাবাহিনীর মধ্যে ছিল, তাদেরকে যে এক ধরনের নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। যেমন অনেকেই বলছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পুরা সময়টাতে সেনাবাহিনীর অন্য যে কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। একই দিনে ১৫ জনকে অ্যারেস্ট করা হলো, কিন্তু তখন মাসুদ উদ্দিন চৌধুরীকে কিন্তু ডক্টর ইউনূসের আমলে কিছুই করা হয়নি। না। কিন্তু বিএনপি ক্ষমতায় নেওয়ার পরপরই সে তার আত্মীয় তারেক রহমানের আত্মীয় হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এটি নিয়েও এক ধরনের বলা হচ্ছিল যে ওয়াকারুজ্জামানই মূলত মাসুদউদ্দিন চৌধুরীকে শেল্টার দিয়ে রেখেছিল, ইউনূসও যাতে তাকে টাচ না করতে পারে সেইভাবে। এরপরে আরো কয়েকজন সেনাবাহিনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে আরেকজনকেও এক- গ্রেপ্তার করা হয়েছে, ওই যে হেফাজতে নেওয়া হয়েছে। এর ব্রিগেডিয়ার জেনারেল একজন। তারপরে বলা হয় ওই যে জিয়ার হত্যাকারী হিসেবে যাকে ধরা হয়েছে তাও, মোশাররফ সেও সেনাপ্রধানের ছায়া হেফাজতেই ছিল। মূলত ছিলেন, ছায়ায় ছিল। ছিলেন। তো এইসব নিয়ে সেনাপ্রধানও তোপের মুখে আছে এমনটাই বলা হচ্ছে আর কি। আপনি কি তাই মনে করছেন কিনা? না, আমি আমি সহমত এটার ব্যাপারে। কারণ আমি আসছিলাম ওটাতে, যে মোশাররফকে যে অ্যারেস্ট করা হলো, মেজর যে জিয়ার হত্যাকারী এতদিন পরে কেন? কারণটা হচ্ছে মোজাফফর। মোশাররফ বলতে মুজাফফরকে যে অ্যারেস্ট করা হলো, তারা বিএনপির লোকরা খুব ভালো করেই জানতো সে কোথায় আছে এতদিন ধরে।
খুব মানে নাটকীয়ভাবে তাকে গ্রেফতার করা হলো এবং মাসুদউদ্দিনকেও নাটকীয়ভাবে গ্রেফতার করা হলো। এছাড়াও একজন ব্রিগেডিয়ার জেনারেলকেও গ্রেফতার করা হয়েছে, নামটা এই মুহূর্তে মনে আসছে না আমার। তো এদেরকে যে করা হলো, এরা কেউ কেউ আবার বিএনপি পন্থীও আছে, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে। তারা কিন্তু পলিটিক্যালি বিএনপিকে সাপোর্ট করতো, কিন্তু কোভার্টলি ওভারটলি করতো না। কিন্তু তারপরেও তাদেরকে অ্যারেস্ট করা হলো, কারণ তারা মনে করতেছে যে জামাতের আমি যেটা মনে করতেছি, ওয়াকারুজ্জামান তো প্রোটেকশন এদেরকে দিয়ে রেখেছিল, কিন্তু ওয়াকারুজ্জামানের মধ্যে জামাত ঘেঁষার ভাবটা অনেক বেশি পাচ্ছে বিএনপি। যে তারেক জিয়া ভয় পাচ্ছে যে ওয়াকারুজ্জামানকে যদি লং টার্মে রেখে দেয়, তার শেষ না হওয়া পর্যন্ত, তার তো বোধহয় শেষ হবে 28 সালে তার জি টার্মটা। 28 সালে শেষ হবে। সে 28 সাল পর্যন্ত যদি তোকে রাখে, সেই জন্য এখানে কাউন্টার কু বা কু হওয়ার যে চান্স থাকতে পারে, যেটা শেখ হাসিনার সময় হয়েছে, সেটা যদি করতে যায়, তাহলে তো তারেকের গদি নড়ে যাবে। সেজন্যই এরা এই এত গুঞ্জন শোনা যাচ্ছে এবং এত তড়িঘড়ি করছে। এবং এটা সত্য কথা, বেশ কিছু আর্মি অফিসারকে অলরেডি আপনার বসিয়ে দেওয়া হয়েছে এবং গ্রেফতার যে করলো ইউনিসের টাইমে, এগুলা কিন্তু বেশিরভাগই দেখবেন আপনার আওয়ামী লীগ পন্থী বা বিএনপি পন্থী, কারণ কোনো পন্থী হওয়ার কথা না তাদের, কিন্তু তারা পলিটিক্যালি অ্যালাইন্ড কিছু কিছু আর্মি অফিসার ছিল। তো এখন আমি যেটা মানে ক্যান্টনমেন্টের থেকে জুনিয়র লেভেলের যেসব এরা আওয়ামী লীগ পন্থী যেসব ছেলেরা আছে, ক্যাপ্টেন আছে, মেজর আছে বা লেফটেন্যান্ট আছে বা সেকেন্ড লেফটেন্যান্ট আছে, তারাও যা বলে আমাকে, মানে ইনডাইরেক্টলি সবকিছু তো বলতে পারে না, তারা ফোনে যখন কথা বলে, বলে স্যার অনেক মুভমেন্ট হচ্ছে, কিন্তু মুভমেন্ট হলে গেলে আমরা উইক। কারণ এই যে জামাতি সাপোর্ট যেটা, মানে রাও ক্লাবের মেম্বার যারা প্রাক্তন, এটা একটু মনে রাখতে হবে জি আপনাকে, কিন্তু রাও ক্লাবের এরা কিন্তু এখনো তাদের কন্ট্রোলটা সক্রিয় আছে, আছে। অনেক কন্ট্রোল আছে, তারা সক্রিয় এবং তাদের অনেক কন্ট্রোল আছে। এবং তারা মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে যে বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে নামাতে বেশি সময় লাগবে না। এই যে অলি আহমদ, যে বিএনপির প্রাক্তন নেতা চিটাগাংয়ের, জি সে তো বলছে 7 দিনের মধ্যে তারেককে নামিয়ে ফেলবে। কারণটা কি? কারণটা হচ্ছে সে কিন্তু একজন আর্মি অফিসার, তাই না? এবং জিয়ার কম ছিল বন্ধু, তো সেই হিসাবে তার এখনো ফলোয়ার আর্মিতে আছে। তো আর্মির মধ্যে যে পার্জিংটা করেছে ইউনুস টাইমে, ওয়াকার করেছে, ওয়াকারের মাধ্যমে, এবং এখনো করেছে কিছুটা সেই তারেক আসার পরপরই। কিন্তু তারেক সেটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে, কারণ ওই মাসুদকে অ্যারেস্ট করার পরে এবং মুজাফফরকে অ্যারেস্ট করার পরে এটা স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে তারেক কিছুটা দোদুল্যমান থাকলেও এখন আর দোদুল্যমান নাই এখন। আর একটা একটা জিনিস ভুল ভুলে চলে, মানে একটা জিনিস ভুললে চলবে না, যে শেখ হাসিনা আপা যখন অ্যানাউন্সমেন্টটা করলো ডিসেম্বরে সে আসবেই ফর শিওর, হ্যাঁ, জি তখন থেকেই কিন্তু এই মুভমেন্ট গুলো শুরু হয়েছে। হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব তো আমি তো বললাম মে মাসে বা জুন মাসে, আর্লি জুনেই তাকে চলে যাওয়ার কথা ছিল। সেটাকে এক্সটেনশন করে জুলাই পর্যন্ত নিয়েছে। উনি আরো একটু এক্সটেনশন চেয়েছিলেন, সেটা হয়নি। কিন্তু উনি যদি ব্যক্তিগতভাবে রিজাইন করতো আপনার ফেব্রুয়ারি বা শেষে বা মার্চে প্রথমে পার্লামেন্ট বসার আগেই, তাহলে তার আর একটু স্ট্যাচারটা একটু বাড়তো। যদিও উনি ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় পদটাকে ধরে রেখে কনস্টিটিউশনটাকে বাংলাদেশ থেকে বাঁচিয়েছেন, এটার জন্য তাকে আমি সবসময় কুর্নিশ করি। কিন্তু ওয়াকরুজ্জামান যেটা করেছে, ওয়াকরুজ্জামানকে আমি সবসময় বিট্রেয়ার বলি এই জন্যেই, যে ওয়াকরুজ্জামান ব্যালেন্স করতে গিয়ে সে ইমব্যালেন্স করে ফেলেছে, যার জন্য তারেক জিয়া এটা খুব স্পষ্টভাবে বুঝে গেছে যে তাকে বিশ্বাস করা খুব মুশকিল। এই জন্যেই ওয়াকরুজ্জামানের প্রতি, মানে আপনি যে কোনো সময়, মানে উইদিন মেবি এনি ডে এটি অর এনি কাপল অফ উইকস মধ্যে দেখবেন ওয়াকরুজ্জামান হ্যাজ স্টেপ ডাউন। কারণ স্টেপ ডাউন হয়েছে, পরবর্তীতে যে আছে সে নিশ্চয়ই হবে। তবে এইটা একটা ভুল ধারণা যে আজমি বা জামাতপন্থী কাউকে সে সিএনসি বানাবে, এটা বানানোর আমি মনে করি না। আমার কাছে যেটুকু খবর আসে সেটা আমি মনে করি না আর কি। তো এটাই আমি বলবো যে না কিন্তু যদি বলেন। আপনার যে যুক্তি যদি হুম, সেটাই হয়, সেই ক্ষেত্রে ওই যে 2024-এর 5ই আগস্টে যাদের নির্দেশে ওয়াকারুজ্জামান চুপ থাকলেন, বরং আওয়ামী লীগের পতনটা ঘটানোর ক্ষেত্রে সে ভূমিকা
জিতলেন, তাহলে এখন তারা তাকে সেভ করবে না? আবার তো তিনি হজ করে আসলেন, তিনি তার লেবাস পরিবর্তন করলেন, এত কিছুর পরও তার তার আমি রক্ষা হবে না, শেষ রক্ষা হবে না? আমি যেটা বলতে চেষ্টা করতেছি যে আপনার মানে ইসলামী পন্থী যে আর্মি অফিসে যে রাও ক্লাবের রেফারেন্সটা কেন আনলাম, ওই জন্যই আনলাম যে ইসলামী পন্থী যে গ্রুপটা আছে তারা মোর স্ট্রঙ্গার দেন দ্য সেমি সেকুলার আর সেকুলার পন্থী গ্রুপটা, বুঝলেন? আমি জি। এখানে যেহেতু আর্মি নিয়ে এটা একটা সেন্সিটিভ ব্যাপার, ওই জন্য আমি বেশি কথা বলছি না, কিন্তু আর্মির মধ্যে যে সেকুলার এবং সেমি সেকুলার বলছি এই জন্যে যে তারা পুরোপুরি সেকুলার না, কিন্তু তাদের মধ্যে যে গ্রুপটা আছে তারা কর্নার্ড হয়ে গেছে উইথ ইসলামিক পন্থী যে গ্রুপটা আছে, যার জন্য আচ্ছা। তাকে ওয়াকারকে সেভ করে। ওয়াকার ব্যালেন্স করতে চেষ্টা করতেছে তিনোটা গ্রুপের মধ্যে, যার জন্য ওয়াকার পড়ে গেছে এখন ঝামেলার মধ্যে। আর ওয়াকার ব্যালেন্স করে চলে এসছে পুরা 5ই আগস্ট থেকে আনটিল নাও। এর পরবর্তীতে কারণ অলরেডি গত সপ্তাহে যেসব ডেভেলপমেন্ট গুলো হলো আপনার প্রেসিডেন্টের রিজাইন করার পরে আরো যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এখন তো আপনি নিশ্চয়ই জানেন যে সিআই এর এজেন্ট মানে চিফ এখানে আসতেছে। তারপর যে কি নাম ভদ্রলোক অলরেডি বাংলাদেশে আছে সে। আছে, চলে গেছে, আজকে তাদের মিটিং হওয়ার কথা। তো এটা তো আর্মি তো নিশ্চয়ই এর মধ্যে ইনভলভ আছে, এবং যেসব আপ টু ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত অনেক আর্মি অফিসারই এখন সংখ্যায় আছে কাদের চাকরি চলে যায়। এটুকু আমি আপনাকে বলতে পারি, এর বেশি কিছু বলা জি। মুশকিল, কারণ নাম তো নেওয়াই যেতে পারে না, নাম নেওয়া না, উচিত না। কিন্তু সাবেক কারণ যারা আপনি যেটি বললেন যে যেমন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, যিনি 5ই আগস্ট ঘটানোর ক্ষেত্রে সাবেকদের সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছে, এবং তিনি মূল একটা, ইনস্ট্রুমেন্টাল হ্যাঁ, ফিগার। এবং বলা হয় যে ওয়াকারুজ্জামানকে শেল্টার দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছেন। এবং কিন্তু পরবর্তীতে ইকবাল করিম ভূঁইয়া বিএনপি ক্ষমতা আসার পরে তিনি নিজেই কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ বিএনপি তাকেও বিশ্বাস করে না, এবং ওয়াকারুজ্জামানের কাছ থেকে ইকবাল করিম ভূঁইয়ার ছায়াও সরে গেছে। ফলে ওয়াকারুজ্জামান এখন এক ধরনের একেবারেই একাকিত্ব মধ্যে পড়ে গেছেন। একা পড়ে গেছে, কিন্তু একা পড়লেও এই যে মামুনুল হক গ্রুপ বা ইসলামিক যে গ্রুপটা আছে তাদের সাপোর্ট গুলো কিন্তু তার প্রতি আছে এখনো। এবং ইকবাল করিম ভূঁইয়া তো ইসলামিক গ্রুপটারই তারেক জিয়া কারণ তাকে সাপোর্ট করে না। ইকবাল করিম ভূঁইয়া কিন্তু কখনো বিএনপি সাপোর্টে ছিল না, সে ইসলামিক ছিল, প্রচন্ড ইসলামিক যে ফ্যামিলি থেকে আসতেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সে ব্যাকগ্রাউন্ডে সে ভারতের পক্ষে আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল কিছুক্ষণ, তার পরবর্তীতে সে এখনো পর্যন্ত ভিতরে ভিতরে আওয়ামী লীগের তার সফট কর্নার আছে, কিন্তু ইসলামিক ডাইহার্ড ইসলামিস্ট, এটুকু আমি বলতে পারি। ইকবাল করিম ভূঁইয়া আইকেবি এর যে পলিসি ছিল, সে নিজেই তো প্রেসিডেন্ট হতে চেয়েছিল, হ্যাঁ, যেহেতু সে পারলো না, যার জন্য সে ওয়াকারুজ্জামানকে ছত্রছায়া তার আন্ডারে রেখেছিল। আপনি যেটা বললেন যে ওয়াকারুজ্জামান এখন মানে দিশাহারা হয়ে গেছে, একা 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 এক কর্নার হয়ে গেছে। না, আমি একমত। কিন্তু আমার বাইরের যারা শেল্টার, বাইরে থেকে তাকে যারা শেল্টার দিচ্ছিল এতদিন, তাদের সেই বহির্বিশ্বের শক্তির সে এখন আর না শেল্টার পাচ্ছে না না। না, তারা হাত উঠিয়ে নিয়েছে তার উপর থেকে, কারণ তারা এখন নেক্সট লেভেল অফ যে কমান্ডিং আছে তাদেরকে রিমডেল করতে চেষ্টা করতেছে, কারণ ওয়াকারুজ্জামান কিন্তু 100% আমেরিকান ব্লকে ছিল না কখনোই, হ্যাঁ, টার্কিশ সেরা ছিল কিন্তু অতটা ছিল না সে, যার জন্য ওয়াকারুজ্জামানকে বোঝা খুব মুশকিল হয়েছে, কারণ প্রথমত সে আওয়ামী লীগের আত্মীয়, শেখ হাসিনার আত্মীয়, এবং সে শেখ হাসিনা আসার পরে তার বক্তব্যগুলো যদি ফলো করে তাহলে বোঝা যাচ্ছে যে তার আনুগত্য এখনো শেখ হাসিনার প্রতি কিছুটা হলেও আছে। তো যদি সেটা থেকে থাকে, যদিও সে বেইমান হিসেবে না, আমি তাকে কিন্তু সেটা আপনি কি করে বলেন? যিনি না বলাই হয় যে তিনি যদি চাইতেন তাইলে 5ই আগস্ট ঘটতো না, না তাহলে এই ঘটতো ক্ষেত্রে না। আপনি এটা কি আমি করে বলেন? না, এই জন্য বলতেছি যে সে 5ই আগস্টে ঘটে গেছে এবং ঘটিয়েছে সেই এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে, কিন্তু সে এক্সপেক্ট ইভেন করেনি যে এটা পরবর্তীতে যে এভাবে ধ্বংসযজ্ঞ গুলো হয়েছে, এগুলো তো সে কিছুই, হ্যাঁ, 32 নম্বর রক্ষা করেনি, কিছুই বঙ্গবন্ধুর রক্ষা করেনি। ভাস্কর্য প্রথমে ভাঙা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা ভেঙেছে তার এটা এটা হাতের সত্য কথা। মধ্যে।
এটার মধ্যে কোনো ভুল না। তার সেখানে কিছু হস্তক্ষেপ করে নাই। এই জন্য বলতেছি যে শেখ হাসিনা আপা যখন অ্যানাউন্সমেন্ট করলো আসার পরে সে জানে যে তার কি অবস্থা হবে। তার নিজের স্কিন বাঁচানোর জন্য সে এখন একটু অন্য রোল প্লে করতে চেষ্টা করতেছিল। সেটাই তারেক জিয়া আঁচ করতে পারছে। আঁচ করতে পেরে বলছে যে সে যদি ৫ই আগস্ট শেখ হাসিনাকে নামাতে পারে তাহলে আমাকেও নামাতে পারবে। এই জন্যই তাকে এখান থেকে সরানোর ব্যবস্থা। এটাই আমার কনক্লুশন আরকি। কারণ আমি জি, তার কতগুলা বক্তব্য বিটুইন দ্য লাইনস পড়তে চেষ্টা করতেছিলাম যে আমার বক্তব্যগুলো এই মুহূর্তে মনে আসতেছে না তৌফিক, আপনি মার্জনা করবেন। জি, যে প্রত্যেকটা বক্তব্যের মধ্যে যদি বিটুইন দ্য লাইনস দেখেন একটা দুটো জায়গায় কিন্তু ইনডাইরেক্টলি সে শেখ হাসিনা আপাকে সাপোর্ট করতেছে আফটার দ্য অ্যানাউন্সমেন্ট, নট বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট। বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট হি ওয়াজ ডেড এগেইনস্ট ইট। কারণ সেই তো এই তুমি ইন্সট্রুমেন্টাল লিডার, সে যে বিগ ডাইরেক্ট সে বেইমান। আমি তাকে মীর জাফর বেইমান বলি। আমি চুপ্পুকে কখনো বেইমান বলতেছি না। আমি বেইমান বলতেছি ওয়াকারকে। ওয়াকার আপনার ইচ্ছা করলে সেদিন আজকে এই সিচুয়েশন হতো না। কিন্তু সে তাকে বুমেরাং হয়েছে তার কাছে। কারণ সে মনে করছিল সে কন্ট্রোল করবে এবং একটা সিভিলিয়ান একটা পাকিস্তানি স্টাইলে সে যা বলবে ইউনূস তাই শুনবে। কিন্তু সে তো ইউনূসকে চিনে না। ইউনূসকে চিনতেও পারেনি। এক কথায় শেখ হাসিনা আপাই চিনেছে এবং আমরা যারা বিদেশে থাকি তারা আমরা অনেকেই ভালো করে চিনতাম ইউনূসকে। তো ইউনূসকে তো সে চিনে না। ইউনূস তাকে কেয়ারও করেনি। সে তার কাজ করে গেছে। যার জন্যে সে যতগুলা অপকর্ম করেছে এটার যে কি ফল হবে, সে এখন যদি স্টেপ ডাউনও করে, যদি সেফ এক্সিট পায়, যেটা শোনা যাচ্ছে তাকে অ্যাম্বাসেডর বানানো হবে কোনো এক দেশের বা তাকে হাই কমিশনের কোনো এক দেশের বানানো হবে, যদি তার এই যে সমঝোতার মাধ্যমে যদি সে সেফ এক্সিট নেয়, তারপরেও সে বাঁচবে বলে আমার মনে হয় না। বিদেশ আসলেও সে বাঁচবে না। কারণ তার অমার্জনীয় মানে তার যে ইগুলা যে ক্ষমতা প্রয়োগ করেছে, অমার্জনীয় ক্ষমতা প্রয়োগ করেছে যে দিয়ে তার অমার্জনীয় অপরাধ। এই অপরাধগুলাকে সে কোনো মতে ঢাকা দিতে পারবে না। কারণ সে একটা সরকারকে স্টেপ ডাউন করিয়েছে কারণ তার নিজস্ব সুবিধার জন্য। কিন্তু সে সুবিধা তো ভোগ করতে পারেনি। আর আপনি যেটা বললেন তা বিদেশি প্রভুরা তার প্রতি হ্যান্ডস অফ করে নিয়েছে এই জন্যেই কারণ তারা যা এক্সপেক্ট করেছিল তার কাছ থেকে, যেরকম করিডোরের কথাটা মনে আছে আপনার, করিডোরের ব্যাপারে সে জি। অবজেকশন দিয়েছিল। সুতরাং এই এই যে এখন যে চায়না করিডোর চাচ্ছে একটা, এখানেও তার অবজেকশন আছে। তো এই মানে চায়না, আমেরিকা, ইন্ডিয়া কেউই তাকে এখন তার মাথার উপরে হাত নাই। তাই তিনোটা কান্ট্রি আপনার তার মাথাতে, রাশিয়া পর্যন্ত তার হাতে, এখন তার হাতে নাই। রাশিয়া কি আগেও ছিল না, এখনো নাই। সুতরাং ভূ রাজনৈতিক ভাবে যদি চিন্তা করি এবং আঞ্চলিক রাজনীতি যদি চিন্তা করি, রিজিওনাল পলিটিক্সে, সেখান থেকে সে সরে দাঁড়িয়েছে। কারণ তাকে এবং বিদেশে দেশের মধ্যে যারা মৌলবাদীরা আছে তারাও পর্যন্ত তাকে পুরোপুরি সাপোর্ট করতেছে না। এখন একটা গ্রুপ হয়তো করতেছে কিন্তু পুরোপুরি করতেছে না। তার মধ্যে আইকেবের কথা যেটা বললেন আপনি, ইকবাল করিম ভূঁইয়া, তারপরে আরেকজনের নাম আছে আমার মনে আসতেছে না। এরা যারা আব্দুল হক ইনস্ট্রুমেন্টাল, যিনি ওর আব্দুল হক, সভাপতি ছিলেন। আর আকবর, জেনারেল আকবর, হুম, হুম। এরা এখন তার কাছ থেকে সরে গেছে। তারা বুঝতে পারছে যে রাজনীতিটা অন্যদিকে ঘুরে গেছে এখন। যার জন্য এই অবস্থা। এখন দেখার বিষয় আমরা আওয়ামী লীগের যে আমাদের যে কমিটমেন্টটা, যে আমরা যে চাচ্ছি আগামী ২.৫ থেকে ৩ মাসের মধ্যে একটা কিছু ঘটবে, কিছু একটা ঘটবে। এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কি ঘটবে বলা মুশকিল। কারণ আপনি একটা খেয়াল করে দেখেন যে এই যে প্রেসিডেন্টকে সরানো হলো, এরপরে এখন ওয়াকারকে সরানো হবে, এরপরে দেখবেন চিফ জাস্টিসকে সরানো হবে। কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট যে কনসেপ্টটা এসছে সেটা তারা মেক শিওর করতে চাচ্ছে যাতে বিএনপি মানে পাওয়ারে থাকতে পারে। কারণ যদি তাদেরকে বাধ্য করা হয় এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে নিতে এবং তার আপা যদি মানে স্কট ফ্রি আসে এসব সবকিছু উঠিয়ে নেওয়ার পরে, আপনি যদি অন্য ধরনের বিপ্লব হয় তাহলে তো একটা আলাদা ব্যাপার। তখন দেখা যাবে যে এই যে আর্মি অফিসার যারা ইউনূসকে মানে পাওয়ারে রেখেছিল ওয়াকার সহ, তাদেরকে কাউকে রেহাই দেওয়া হবে না। এবং এই জিনিসটা তারেক জিয়া গভর্নমেন্ট খুব ভালো করে টের পেয়েছে, সালাউদ্দিনরা পেয়ে তারপরে যার জন্য তারা একটার পর একটা স্টেপ নিচ্ছে, তারা গ্র্যাজুয়ালি মুভ করতেছে এবং ওয়াকারের দিন ইজ ডেজ আর নাম্বারড। জি, এটা ফাইনাল বলবো, অনেক ধন্যবাদ। ওয়াকার ডেজ আর নাম্বারড। ওকে, ধন্যবাদ জি, তৌফিক। অনেক হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনলেন যে ওয়াকারুজ্জামান যখন তখনই তাকে সরিয়ে দেয়া হতে পারে এবং সেই প্রক্রিয়া যে কিভাবে চলছে সেটি নিয়েও আলোচনা হলো, কথা হলো এবং যেভাবে যে
কৌতূহলও আছে, সেনাবাহিনীর ভিতরের বাস্তবতাও কিন্তু আছে, যে কথাটি অমর সেলিম শের তিনিও বললেন। সবাই ভালো থাকুন।